দেখো একটা ছবি পাঠিয়েছি। ওখানে বলা আছে কর ধারণযোগ্য বা ভাড়াযোগ্য বা নিট পৌরমূল্য থেকে মোট পৌরমূল্যে পরিবর্তন, অর্থাৎ কনভার্সন ফ্রম রেটেবল অর লেটেবল অর নেট মিউনিসিপ্যাল ভ্যালু, নেট মিউনিসিপ্যাল ভ্যালু থেকে টু গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, অর্থাৎ নেট মিউনিসিপ্যাল ভ্যালু থেকে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুতে কীভাবে পরিবর্তন করবে। এক্ষেত্রে সাধারণত মুম্বাই, কলকাতা, দিল্লি এবং চেন্নাই এই চারটি মেট্রো শহরগুলোতে কী হয়, মোট পৌরমূল্য অর্থাৎ গ্রস মিউনিসিপ্যালিটি থেকে মেরামতির জন্য 10% বিশেষ ছাড় দিয়ে 10% বিশেষ ছাড় দিয়ে এর পরেও যদি কোনো পয় প্রণালী অর্থাৎ সিওরেজ ট্যাক্স, জল কর অর্থাৎ ওয়াটার ট্যাক্স এসব যদি থাকে, এগুলো বাদ দিয়ে পুরসভা কী করে, পুরসভা ওই বাড়িগুলোর কর ধারণযোগ্য মূল্য অর্থাৎ রেটেবল ভ্যালু অর ভাড়াযোগ্য ভ্যালু অর্থাৎ লেটেবল অর নিট পৌরমূল্য নির্ধারণ করে। কিন্তু আয়কর আইন অনুযায়ী আয়কর হিসাবের প্রথমেই বাড়ির সমগ্র বা মোট পৌরমূল্য লিপিবদ্ধ করতে হয়। তাই এই শহরগুলোর অবস্থিত বাড়িগুলোর নিট পৌরমূল্যের সঙ্গে পয় প্রণালী কর বা জল কর যদি কিছু থাকে তা যোগ করে ওই মূল্যের একের নয় মানে হচ্ছে 100/90 অংশ পুনরায় যোগ করলে সমগ্র পৌরমূল্য নির্ধারণ করা সম্ভব। অর্থাৎ গ্রস পৌরমূল্য নির্ণয় করব কীভাবে, অর্থাৎ নেট মিউনিসিপ্যাল ভ্যালু থেকে গ্রস পৌরমূল্য অর্থাৎ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুতে যখন কনভার্ট করব তখন কীভাবে করব এখানে বলা হলো। এটা আর একটা ছবি পাঠিয়ে দিয়েছি, দেখো যদি ক্লিয়ার করার জন্য। কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাই এই চারটে শহরের ক্ষেত্রে সব সময় মিউনিসিপ্যাল ট্যাক্স ধার্য করা হয় নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপরে। এটা মাথায় রাখবে, এই চারটে শহরের সব সময় মানে মিউনিসিপ্যাল ট্যাক্স ধার্য করা হয় নেট মিউনিসিপ্যাল ভ্যালু অর্থাৎ NMVর ওপরে। ঠিক আছে, অন্যান্য শহরের ক্ষেত্রে যদি মিউনিসিপ্যাল ট্যাক্স মানে পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে, সেক্ষেত্রে মিউনিসিপ্যাল ট্যাক্স হবে পৌরমূল্যের ধার্য করতে হবে, মানে মিউনিসিপ্যালিটি যে হারে মিউনিসিপ্যাল ট্যাক্স ধার্য করেছে সেই হারেই করতে হবে। কিন্তু মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাইয়ের ক্ষেত্রে এসব সবসময় হবে 10% হবে মিউনিসিপ্যাল ট্যাক্স। তাই এই চারটে মেট্রো শহর অর্থাৎ দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা এই চারটে মেট্রো শহরের নেট মিউনিসিপ্যাল ভ্যালু সমান কী হবে, গ্রস মূল্য মিউনিসিপ্যাল ভ্যালু তার থেকে 10% মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দেওয়ার পরে কী বাদ দেবো, জল কর অর্থাৎ ওয়াটার ট্যাক্স বা সিওরেজ ট্যাক্স যদি বাদ থাকে সেগুলো বাদ দিয়ে করতে হবে। অন্যান্য শহরে কিন্তু গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু সমান নেট মিউনিসিপ্যাল ভ্যালু পাওয়া থাকে। ঠিক আছে, যদি প্রশ্নে পৌরমূল্য দেওয়া থাকে মানে শুধুমাত্র মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া থাকে প্রশ্নে, তাহলে এটা সবসময় দেখতে হবে যে অন্যান্য শহরের ক্ষেত্রে নেট মিউনিসিপ্যাল ভ্যালু হিসেবে গণ্য করতে হবে। ঠিক আছে, কলকাতা, দিল্লি শহরের ক্ষেত্রে কিন্তু থাকলে সেটা নেট পৌরমূল্য হিসেবে গণ্য করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আগে আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা দেখে নিই। হ্যাঁ, ধরো একটা বাড়ি কলকাতায় অবস্থিত, তার মিউনিসিপ্যাল ভ্যালু কলকাতা কর্পোরেশন ধার্য করেছে 10,000 টাকা। তার মানে হচ্ছে মিউনিসিপ্যাল ভ্যালু মানে হচ্ছে নেট মিউনিসিপ্যাল ভ্যালু বলে দেওয়া আছে 10,000 টাকা। আর বাড়ির মালিক জল কর এবং নিকাশি কর প্রদান করেছে 800 টাকা। নিকাশি কর মানে হচ্ছে ওয়াটার ট্যাক্সই লিখছি আমি এখানে, সিওয়ারেজ ওয়াটার ট্যাক্স যদি বলে দিয়েছে 800 টাকা। তাহলে আমাদের গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু কত হবে, GMV কত হবে। ঠিক আছে, এটা বার করতে হবে। তাহলে এটা কীভাবে বার করব, আমরা এক্ষুনি যা বললাম, তাহলে আমরা কি জানি, আমরা জানি নেট মিউনিসিপ্যাল ভ্যালু সমান হচ্ছে যে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু তার থেকে, আচ্ছা এখানে মিউনিসিপ্যাল ট্যাক্স কত হবে, এখানে সবসময় হচ্ছে যেহেতু কলকাতায় অবস্থিত হচ্ছে সেটা মিউনিসিপ্যাল ট্যাক্স হচ্ছে 10% হবে 10% অফ GMV মাইনাস ওয়াটার ট্যাক্স কত আছে, 800 টাকা দেওয়া আছে। আচ্ছা, NMV বলে দেওয়া আছে 10,000 টাকা, আমরা লিখলাম অড NMV হচ্ছে 10,000 টাকা সমান হচ্ছে GMV, এখানে GMV মানে পুরোটাই লিখছি GMV, তাহলে এটা কি কত, এটা 0.1, তাহলে আমরা লিখছি GMV মাইনাস 0.1 GMV
মাইনাস 800 অর 800 টাকা এদিকে নিয়ে আসছি, এদিকে নিয়ে আসলে কী হচ্ছে 10,000 প্লাস 800 চলে এলো। আর জিএমবি যদি কমন নিই তাহলে এটাকে পড়ে থাকবে 1 থেকে যদি বিয়োগ করি এটা কত হবে 0.9 জিএমবি, বোঝা গেছে। এইবার তাহলে হবে কী হয়, সুতরাং জিএমবি সমান সমান 10,800 ভাগ 0.9 তাহলে সমান সমান কত হবে, এটা হচ্ছে 12,000 টাকা। তাহলে এইটা এতক্ষণ যা করলাম এটাকে যদি ওইভাবে না করে আমরা অন্যভাবেও করতে পারি। দেখো অন্যভাবেটা দেখো, অন্যভাবে কি বলতে পারি, তাহলে অন্যভাবে দেখো এখানে আমি আগের বলে দিয়েছি যে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু যখন বার করব সেটা হবে নেট মিউনিসিপ্যাল ভ্যালু, ঠিক আছে। এটা নেট মিউনিসিপ্যাল ভ্যালু যদি ওয়াটার ট্যাক্স বা কিছু থাকে সেটা যোগ করে নিতে হবে, তাহলে এখানে আছে ওয়াটার ট্যাক্স, এখানে 800 আছে। এর আমরা বলে দিয়েছিলাম যে 10/9 মানে 100/90, 10/9 করলে বেরিয়ে যাবে। তাহলে এখানে দেখো কত দেওয়া ছিল, নেট মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 10,000 টাকা, তাহলে এবার এর সাথে 800 টাকা যোগ করে নিলাম, তাহলে এখানে যোগ করলাম ইন্টু 10/9 করো, তাহলে এটা কত ছিল, এটা হচ্ছে 10,800 ইন্টু 10/9 করলে কত হবে, এখানে দেখো 12,000 টাকাই হচ্ছে, ঠিক আছে। বুঝতে পেরে দুভাবেই দেখিয়ে দিলাম, আমার মনে হয় এইভাবে করলে তাড়াতাড়ি সম্ভব হবে এবং তাড়াতাড়ি হবে, দুটোই বোঝা গেছে, যে যেভাবে করবে সে করতে পারো, ঠিক আছে। আর তোমরা অঙ্কে এসো, অঙ্কে দেখো আগের দিন যেখানে শেষ করেছিলাম, আগের দিন আমরা শেষ করেছিলাম বোধহয় 34-এ। এবার 35 নম্বর অঙ্কটা দেখো, বলছে মিস্টার জে শর্মা ইজ দ্য ওনার অফ 2 হাউসেস ইন কলকাতা। দ্য ফার্স্ট হাউস ইজ কেপ্ট বাই হিম for his own residence and second house is let out at a monthly rent of 16,500. The other particulars of these two houses for the year are as follows. ফার্স্ট হাউস নেট মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া আছে, আগের অঙ্কগুলোতে কিন্তু এখানে মিউনিসিপ্যাল ভ্যালুর কথা বলা হয়েছিল, এখানে নেট মিউনিসিপ্যাল ভ্যালু বলে দিয়েছে। ফার্স্ট হাউস 1,83,600, সেকেন্ড হাউস 1,70,100, fair rent 2,06,400, second house 1,87,200, rent received first house nil, কারণ এটা ফার্স্ট হাউস বলে দিয়েছে কেপ্ট বাই হিম অর্থাৎ সেলফ অকুপাইড। সেকেন্ড হাউস রেন্টেড অর্থাৎ লেট আউট, সেইখানে রেন্ট রিসিভড হচ্ছে 1,82,400, ইন্টারেস্ট অন লোন ফার্স্ট হাউস 28,700. Now compute his income from house property after considering the following additional points. Municipal tax is levied at the rate of 10%. Loan has been taken by mortgaging the first house for his daughter's marriage. The first house remains vacant for the entire previous year as Mr. Sharma had to stay along with his family at Durgapur for দ্য পারপাস অফ হিজ বিজনেস। এইটুকুনি বলা আছে, অর্থাৎ প্রথম বাড়িটা সারা বছরই ফাঁকা ছিল এবং মিস্টার শর্মা তার মেয়ের সঙ্গে দুর্গাপুরে সারা বছরটাই ছিলেন, ঠিক আছে। বাকিগুলো বলা আছে যে লোন নেওয়া হয়েছে মর্টগেজিং দ্য ফার্স্ট হাউস, অর্থাৎ প্রথম বাড়িটা বন্ধক দিয়ে লোনটা নেওয়া আছে মেয়ের বিয়ের জন্য। হ্যাঁ, তাহলে এই আমরা অঙ্কে এবার আসি। অঙ্কে দেখো লেখা আছে, প্রথমেই লিখেছি কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার জে শর্মা ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-2021 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019-2020। ইনকাম ফ্রম ফার্স্ট হাউস নীল লেখা হয়েছে। কেন নীল লিখলাম, যেহেতু মিস্টার জে শর্মা সারা বছরই তার মেয়ের বাড়িতে ছিলেন, অর্থাৎ ফার্স্ট হাউস যেটা প্রথম বাড়িটা সেটা ছিল সারা বছরই খালি ছিল, মানে বলা আছে রিমেন্স ভ্যাকেন্ট ফর দ্য এন্টায়ার প্রিভিয়াস ইয়ার, পূর্ববর্তী বছরে পুরোটাই ফাঁকা ছিল। সুতরাং তার অ্যানুয়াল ভ্যালু কী হওয়া উচিত, নীল হবে। এবং তার ইন্টারেস্ট অন লোন দেওয়া আছে, সেখানে বলে দিয়েছে ইন্টারেস্ট অন লোন যেটা হয়েছে সেটা হলো বাড়িটা বন্ধক দিয়ে মেয়ের বিয়ের জন্য ঋণ নেওয়া হয়েছে, কোনো রকম কনস্ট্রাকশন বা রিকনস্ট্রাকশনের জন্য নেওয়া হয়নি, সুতরাং ইন্টারেস্ট অন লোনও নীল হবে, সেই জন্য একেবারেই নীল লিখে দিয়েছি।
আর বি যেটা আগে লিখেছি দেখো ইনকাম ফ্রম সেকেন্ড হাউস। তাহলে প্রথম যেটা বললাম ফার্স্ট হাউস, সেটা বুঝতে অসুবিধা নেই, কারণ ফার্স্ট হাউসে নেট অ্যানুয়াল ভ্যালু নীল এবং ইন্টারেস্ট অন লোন মানে লোনটা নেওয়াই হয়েছে মেয়ের বিয়ের জন্য, এখানে বাড়ির রিকনস্ট্রাকশন বা কনস্ট্রাকশন কোনোটার ক্ষেত্রেই নেওয়া হয়নি। ঠিক আছে, বিটার ক্ষেত্রে দেখো বলেছে ইনকাম ফ্রম সেকেন্ড হাউস লিখেছি লেট আউট। এবার এখানে গ্রস অ্যানুয়াল ভ্যালু, আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু সাধারণত নিচে করে থাকি, কিছু নোট 1 দেওয়া আছে দেখো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এবার রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করার সময় এখানে মিউনিসিপ্যাল ভ্যালু যেটা দেওয়া আছে সেটার কিন্তু নেট মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া আছে, সুতরাং নেট মিউনিসিপ্যাল ভ্যালু যেটা আছে সেটাকে কিন্তু আমরা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুতে ট্রান্সফার করে নিতে হবে, অর্থাৎ কনভার্ট করে নিতে হবে। সেই জন্য দেখো দেওয়া আছে নেট মিউনিসিপ্যাল ভ্যালু 1,70,100, এটাকে আমরা কী করেছি 10/9 কেন 100/90, ঠিক আছে, করে নিয়েছি। এখানে দেখো করে নিয়েছি 1,89,000 এসছে, এখানে এসছে 1,89,000 মিউনিসিপ্যাল ভ্যালু। ঠিক আছে, এবার ফেয়ার রেন্ট কত দেওয়া আছে? ফেয়ার রেন্ট দেওয়া আছে 1,87,200। তাহলে 1,89,000 1,87,200 এই দুটোর মধ্যে বেশি কোনটা? 1,89,000, এবং তাই লেখা হয়েছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। বোঝা গেছে? আচ্ছা, অ্যাকচুয়াল রেন্ট রিসিভ দেওয়া আছে, দেখো অ্যাকচুয়াল রেন্ট এখানে বলে দেওয়া আছে যে 1,82,400। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু কোনটা হবে? দুটোর মধ্যে যেটা বেশি সেটাই হবে, অর্থাৎ স্টেপ 1-এ আছে 1,89,000 আর স্টেপ 2-তে আছে 1,82,400। দুটোর মধ্যে বেশি কোনটা? বেশি হচ্ছে 1,89,000, আমরা 1,89,000 নিয়েছি গ্রস অ্যানুয়াল ভ্যালু। বোঝা গেছে নিশ্চয়ই? এবার মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার। মিউনিসিপ্যাল ট্যাক্স কত ছিল? মিউনিসিপ্যাল ট্যাক্স আমি বলেছিলাম নেট মিউনিসিপ্যাল ভ্যালুর উপর সবসময় ক্যালকুলেট করে এই 4টে মেট্রো সিটিতে। বাড়িটা কোথায় অবস্থিত? বাড়িটা কলকাতায় অবস্থিত। তাহলে এখানে 1,70,100, এর থেকে 10/9 করে এসছিল হচ্ছে 1,89,000, কিন্তু আমরা 1,89,000-এর উপরে কিন্তু এই মিউনিসিপ্যাল ট্যাক্স করবো না, কারণ এটা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। আমরা সবসময় নেট মিউনিসিপ্যাল ভ্যালুর উপর করবো। এই 4টে শহরের ক্ষেত্রে বলে দিচ্ছে নেট মিউনিসিপ্যাল ভ্যালু এখানে বার করেছি 1,70,000, বার করা নেই, এটা বলেই দেওয়া আছে 1,70,100, তার 10% হবে, যেহেতু কলকাতায় অবস্থিত আর এখানে বলেও দিয়েছে যে 10%। তাহলে যদি বলে না দেওয়া থাকতো তাহলে 10% নিতাম। 10% হলে কত হচ্ছে? 17,010। এটা বিয়োগ করেছি, বিয়োগ করে পেয়েছি 1,71,990। এটা হচ্ছে আমাদের নেট অ্যানুয়াল ভ্যালু। এর থেকে আমরা কি বাদ দিই? এর থেকে আমরা ডিডাকশন আন্ডার সেকশন 24 এখানে বাদ দেওয়া হয়, এবং ডিডাকশন আন্ডার সেকশন 24-এ দুটো ডিডাকশন থাকে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A। সেটা কি হয়? সেটা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু 30% হয়। নেট অ্যানুয়াল ভ্যালু আমরা ক্যালকুলেট করেছি অলরেডি, 1,71,990, তার 30% করলে কত হয়? 51,597। ঠিক আছে, তাহলে 51,597। আর এখানে সেকেন্ড যেটা আছে ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B, ওটা নেই, তোমরা নীল লিখেও যোগ করে দিতে পারো, আমি না লিখিনি, এখানে একবারই যোগ করে দিয়েছি। এবারে বিয়োগ করে দিয়েছি, এখান থেকে বিয়োগ করে কত বেরিয়েছে? 1,20,393। আর ওপরের বাড়িটা ছিল নীল, তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হচ্ছে 1,20,393। কারো নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি? বুঝতে অসুবিধা হলে এক্ষুনি বলবে আমাকে। 36 নম্বর অঙ্ক দেখো, মিস্টার Somik Roy is the owner of 2 houses in Mumbai. The first house is used by him for his own residence and the second house is let out at a monthly rent of ₹27,000. The other particulars of these houses for the year as follows. Gross municipal value: first house 2,64,000, second house 3,18,000. Fair rent 2,70,000, second house 2,94,000. Municipal tax levied at the rate of 10%. Interest on loan 72,300 first house, for the second house 32,600. repairs আমাদের দরকার নেই। এখানে বলেছে কম্পিউট হিজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আফটার কনসিডারিং দ্য ফলোয়িং অ্যাডিশনাল পয়েন্টস। নাম্বার A, 50% of municipal tax in respect of the second house is paid by the tenant. Number B, loan has been taken for the reconstruction of both the houses on তারিখ দেওয়া আছে, reconstruction has been completed on July, এত দেওয়া আছে।
এই হচ্ছে আমাদের অঙ্ক। 30 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলেছে কম্পুটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার শ্রমিক রয় ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019-2020। ফার্স্ট হাউস দেখো, ফার্স্ট হাউস বলেছে ইনকাম ফ্রম দ্য ফার্স্ট হাউস, এটা কি ছিল? ছিল সেলফ অকুপাইড। তাহলে সেলফ অকুপাইডের নেট অ্যানুয়াল ভ্যালু নীল। ডিডাকশান আন্ডার সেকশন 24 বিতে দেখো এখানে ইন্টারেস্ট বলে দেওয়া আছে বইয়েতে 32,200, কিন্তু 72,300, ওটা ছিল রিপ্লেস এখানে কাজে লাগে না, তো 72,300। কিন্তু এখানে নাম বিতে বলে দেওয়া আছে যে লোন হ্যাজ বিন টেকেন ফর দ্য রিকনস্ট্রাকশন অফ বোথ দ্য হাউসেস। তাহলে রিকনস্ট্রাকশনের জন্য যেহেতু নেওয়া হয়েছে, পুনর্নির্মাণের জন্য, তাহলে এর ম্যাক্সিমাম লিমিট আমরা আগের দিনও বলেছি যে ইন্টারেস্ট অন লোন এর যদি রিকনস্ট্রাকশনের জন্য নেওয়া হয় তাহলে ম্যাক্সিমাম লিমিট হয় 30,000 টাকা। তাই 30,000 টাকা বাদ দিয়েছি, এখানে এসছে -30,000 টাকা। 2 নম্বর বাড়ি তাই যে লিখেছি ইন্টারেস্ট ফ্রম ইনকাম ফ্রম সেকেন্ড হাউস লেট আউট। এখানে বার করতে হয় প্রথমে গ্রস অ্যানুয়াল ভ্যালু বার করেছি আমরা। স্টেপ 1-এ দেখো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট মানে হচ্ছে হায়ার অফ মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট। মিউনিসিপ্যাল ভ্যালু ছিল এখানে 3,18,000 আর ফেয়ার রেন্ট ছিল 2,94,000। দুটোর মধ্যে বড় 3,18,000, ঠিক আছে, তাই নিয়েছি। এখানে স্ট্যান্ডার্ড রেন্ট নেই। আচ্ছা, স্টেপ 2-তে আছে অ্যাকচুয়াল রেন্ট রিসিভ। রেন্ট ছিল 27,000 টাকা পার মান্থ, তাহলে মাসে হচ্ছে 27,000 টাকা হলে বছরে হচ্ছে 12 দিয়ে গুণ করে 3,24,000। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু কত হবে? এই দুটোর মধ্যে যেটা বড়, অর্থাৎ স্টেপ 1 এবং স্টেপ 2-র মধ্যে বড়, স্টেপ 1-এ ছিল 3,18,000 আর স্টেপ 2-তে আছে 3,24,000। দুটোর মধ্যে বড় কোনটা? 3,24,000। এই 3,24,000ই হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। আমরা অঙ্কে লিখেছি 3,24,000। এইবার এই জায়গাটা আছে মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার। এই যে লেস মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার, এই জায়গাটা ক্লিয়ার করবে। এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল, বারবার করে বলছি এই জায়গাটা ক্লিয়ার করবে। এখানে বলছে যে বাড়িটা মুম্বাইতে অবস্থিত। তাহলে মুম্বাইতে অবস্থিত হলে বাড়ির উপরে যে মিউনিসিপ্যাল ট্যাক্স হয় সেটা সবসময় হয় নেট অ্যানুয়াল ভ্যালুর ওপরে, ঠিক আছে, নেট অ্যানুয়াল ভ্যালুর ওপরে। এটা কলকাতা, চেন্নাই, মুম্বাই আর দিল্লি, এই সবকটা 4টে শহরেই এদের ট্যাক্স মিউনিসিপ্যাল ধার্য করা হয় নেট অ্যানুয়াল ভ্যালুর ওপরে। তাহলে এখানে নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপরে নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপরে মিউনিসিপ্যাল ট্যাক্স ধার্য করা হয়। তাহলে এখানে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া আছে। তাহলে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আমাদের দেওয়া আছে, তাহলে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু থেকে আমরা কী করবো? এটাকে নেট মিউনিসিপ্যাল ভ্যালুতে পরিণত করব। তাহলে কীভাবে করব? তাহলে এটা যে জিএমভি, যেটা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু থেকে নেট এমভি করতে গেলে, তাহলে জিএমভি যেটা দেওয়া আছে 3,18,000, এটাকে 9/10 দিয়ে গুণ করবো। আমরা আগেরটাই করেছিলাম কিছু 10/9, উল্টোটা করতে গেলে এটা আগেরটাই করেছিলাম কি যে নেট মিউনিসিপ্যাল ভ্যালু থেকে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুতে ট্রান্সফার করেছিলাম। এটা হচ্ছে উল্টোটা, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু থেকে নেট মিউনিসিপ্যাল ভ্যালুতে করতে গেলে, তাহলে এটা 9/10। আচ্ছা, এবার মিউনিসিপ্যাল ট্যাক্স রেট বলে দিয়েছে 10%, তাহলে 10 দিয়ে গুণ করেছি। আর বলেছে যে 50% অফ মিউনিসিপ্যাল ট্যাক্স ইন রেসপেক্ট অফ দ্য সেকেন্ড হাউস ইজ পেড বাই টেন্যান্ট। তাহলে টেন্যান্ট দিয়েছে 50% মিউনিসিপ্যাল ট্যাক্স, তাহলে আর বাকি 50% কে দিয়েছে? ওনার। তাহলে আমরা তো এখানে পেড বাই ওনার যেটুকুনি পেড দিয়েছে সেটুকুনি নিয়ে আসবো। তাহলে ওনার যেটুকু পেমেন্ট করেছে কত টাকা? 50%। তাহলে এটা 50% করেছি, করে বেরিয়েছে 14,310, ঠিক আছে, তোমরাও করে দেখতে পারো ক্যালকুলেশন। 14,310, তাহলে এইটার থেকে এবার এটা বিয়োগ করে বেরিয়েছে 3,09,690। এটাই হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। বোঝা গিয়েছে? এর থেকে কী বাদ যায়? এর থেকে স্বভাবতই ওই যে ডিডাকশন আন্ডার সেকশন 24-এ দুটো ডিডাকশন বাদ যায়। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A, এটা সবসময় হয় নেট অ্যানুয়াল ভ্যালুর 30%। নেট অ্যানুয়াল ভ্যালু বের করেছি 3,09,690, তার 30% করলে কত হচ্ছে? 92,907, ঠিক আছে। আর ইন্টারেস্ট অন লোন বলে দিয়েছে আন্ডার সেকশন 24B, এটা হচ্ছে 32,000, এটা বলে দেওয়া আছে, হ্যাঁ 32,600 বলে দেওয়া আছে, 32,600। তাহলে এদের যোগ করে বেরিয়েছে কত? 1,25,507। তাহলে
এটা থেকে এটা বিয়োগ করেছি, বেরিয়েছে 1,84,183। এটাই হচ্ছে সেকেন্ড হাউসের ইনকাম ফ্রম সেকেন্ড হাউস, ঠিক আছে। আর এইটা ফার্স্ট হাউস ছিল, সেকেন্ড হাউস আর ফার্স্ট হাউস মিলিয়ে হয়েছে কত, 1,54,183। এটাই হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, A প্লাস B। বোঝা গিয়েছে? আগের যা যা করানো হয়েছে মানে 36 পর্যন্ত অঙ্ক বইয়ের সবগুলো শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে আমি একটা অঙ্ক এখন দিচ্ছি, দেখো এটা, এই অঙ্কটা 2018 সালে অঙ্কটা এসেছিল, 6 নম্বরের অঙ্ক ছিল, 2+2 থিওরিও ছিল। তো এই অঙ্কটায় মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো ছিল, মানে কতগুলো কোয়েশ্চেন মার্ক ছিল। এই কোয়েশ্চেন মার্কগুলো কীভাবে করবো, দেখো অঙ্কটা লিখে দিয়েছি যেরকম আছে, তোমরা ঠিক ওইভাবেই আগে খাতায় লিখে নাও, ঠিক আছে। তোমরা লিখে নাও, তারপর আমরা, আচ্ছা আগের অঙ্ক কারো অসুবিধা থাকলে এখন বলবে। তোমরা এই যে এই অঙ্কটা এখন পাঠালাম পুরোটাই লিখবে যেরকম আছে, ব্ল্যাঙ্ক সমেত, ব্ল্যাঙ্কটার জায়গায় শুধু কিছু লিখবে না, এভাবে লেখো। দেখো অঙ্কটা ব্ল্যাঙ্ক আমি যেটা দিয়েছে 2018 সালে কোশ্চেনে, ব্ল্যাঙ্কগুলো তুলে রেখে দিয়েছি, মানে যা আছে পুরোটাই লিখেছি, তোমরাও সেভাবে লেখো। এবার এই ধরনের অঙ্ক আসলে কীভাবে করব, মানে এই কোশ্চেন মার্কগুলো যেগুলো দেওয়া আছে সেই কোশ্চেন মার্কগুলোর জায়গায় কী হবে, দেখো একদম শেষের দিকে থেকে শুরু করবে এই ধরনের থাকলে। দেখো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এখানে দেওয়া আছে 2,45,000 টাকা, আর নেট অ্যানুয়াল ভ্যালু আমরা জানি, নেট অ্যানুয়াল ভ্যালু কিছু দেয়নি। যদি আমরা ধরে নিই এখানে নেট অ্যানুয়াল ভ্যালু ধরে নিচ্ছি কত, নেট অ্যানুয়াল ভ্যালু ধরে নিচ্ছি এটা সমান 100। তাহলে 100-র 30% কত, 30% হচ্ছে আমরা জানি স্ট্যান্ডার্ড ডিডাকশান কত, 30। তাহলে এটা যদি বিয়োগ করি, এখানে দেখো ইনকাম, এখানে ইন্টারেস্ট অন লোন নেই, তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে 70 কি 70টা বেরোচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তাই তো। তাহলে যখন 70 ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তখন নেট অ্যানুয়াল ভ্যালু 100, যখন 1 তখন কত হবে 100/70। আর যখন এই যে 2,45,000 তখন কত হবে, তাহলে 2,45,000-কে এটাকে কী করব, 100/70 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কত বেরোবে, যদি করি তাহলে বেরোবে 3,50,000। তাহলে নেট অ্যানুয়াল ভ্যালু কত বেরোবে, আমরা এখানে সোজাসুজি লিখে দিতে পারি, নেট অ্যানুয়াল ভ্যালু হচ্ছে 3,50,000, 3,50,000 হয়েছে। তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশন কত হবে, স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে আমরা এখানে লিখতে পারি 3,50,000-এর 30% কত হবে, 3,50,000-এর 30%, 3,50,000-এর 30% করলে কত হবে, করে দেখো, 3,50,000-এর 30% হবে 1,05,000 টাকা। তাহলে আমরা লিখে দিচ্ছি এখানে 1,05,000 টাকা। এটা থেকে বিয়োগ করলে কী পাবো, হচ্ছে 2,45,000 টাকা। এই 2,45,000 টাকাই হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আমরা এই কলামটা না লিখলে এখানেও লিখতে পারতাম, এটা এখানে লিখলেও হবে, ওই কলামটা দরকারও নেই। তাহলে এটা যদি এই হয়, মানে নেট অ্যানুয়াল ভ্যালু বেরিয়ে গেছে 3,50,000 টাকা, তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে গেলে কী করব, মিউনিসিপ্যাল ট্যাক্স এর থেকে বাদ দেবো, জিএস থেকে, এটা থেকে এটা বাদ দিলে এটা আসে, তাহলে এটা কত হবে, এটার সাথে এটা যোগ করলেই বেরোবে, তাহলে এটা হবে 3,60,000 টাকা, 3,60,000 টাকা। আর 3,60,000 টাকা কী করে পাই আমরা, এখানে বলেছে গ্রস অ্যানুয়াল ভ্যালু হায়ার অফ স্টেপ 1 স্টেপ 2। তাহলে স্টেপ 1-এ দেখতে পাচ্ছি, দেখো 2,60,000 হচ্ছে মিউনিসিপ্যাল ভ্যালু, আর ফেয়ার রেন্ট 3 লাখ টাকা ছিল, তাহলে দুটোর মধ্যে বড় 3 লাখ টাকা, কিন্তু স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া আছে 3,40,000 টাকা। আবার তাহলে 3 লাখ আর 3,40,000-এর মধ্যে কম হচ্ছে 3 লাখ টাকায়, তাহলে এটাই হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, এখানে আমরা 3 লাখ বসিয়ে দেবো। তাহলে স্টেপ 1-এ 3 লাখ, আর উত্তর বেরিয়েছে 3,60,000, তাহলে স্টেপ 2 বলেছে স্টেপ 1 এবং স্টেপ 2-র মধ্যে যেটা বড়, তাহলে স্টেপ 2-তে কত হবে, 3,60,000 টাকা, এটাই হবে রেন্ট রিসিভড, 3,60,000 টাকা। বুঝে গেছে তো? এই হচ্ছে অঙ্ক। এরকম যদি ব্ল্যাঙ্ক দেয়
তাহলে আমরা এইভাবে অঙ্কটা করব। বুঝতে পেরেছো? প্রথমে আমরা এখান থেকে শুরু করলাম, এখান থেকে এটা দেওয়া আছে গ্রস ইনকাম ফ্রম হাউস প্রপার্টি দেওয়া আছে 2,45,000। তাহলে এটাকে আমরা 100 ধরছি। এটা যদি 100 হয় তাহলে এটা 30%, মানে সরি এটা 100 ধরছি না, ধরছি নেট অনাল ভ্যালু 100 ধরছি। তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশান 30% হয় নেট অনাল ভ্যালু। তাহলে এটা বিয়োগ করলে 70 কী? 70 হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে যখন 70 ইনকাম ফ্রম হাউস প্রপার্টি তখন নেট অনাল ভ্যালু 100, যখন 1 তখন কত? যখন 2,45,000 তখন কত? তাহলে এটা করে বেরিয়েছে আমাদের 3,50,000। তাই 3,50,000 আবার 30% করেছি, এটা বেরিয়েছে। এটা থেকে এটা বিয়োগ করেছি, এটাই আসবে। তারপর এটা যদি 3,50,000 হয় তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্স হচ্ছে এর থেকে বিয়োগ করতে হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে। তাহলে এটা কী হবে? এটা দুটো যোগ করে নিই, এটা যোগ করে এটা এসছে। আবার এটা পেয়েছি ওই প্রথম দুটোর থেকে পেয়েছি। প্রথমটা দেখতে পেয়েছি ফার্স্ট স্টেপটা বার করেছি যে এইটার মধ্যে বড় এইটা, আর এটার মধ্যে ছোট হচ্ছে 3 লাখ। তাই 3 লাখ এখানে লিখেছি, 3 লাখ লিখেছি এখানটায়, দেখতে পাচ্ছ? আর এটা হচ্ছে সেকেন্ড স্টেপ এখানে বলা হয়েছে গ্রস অ্যানুয়াল ভ্যালু হচ্ছে 3,60,000। তাহলে সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপের মধ্যে যেটা বড়। তাহলে ফার্স্ট স্টেপ 3 লাখ ছিল, তার সেকেন্ড স্টেপ নিশ্চয়ই এটা থেকে বড় 3,60,000 হতে হবে। তাই এখানে 3,60,000 লিখেছি। বোঝা গেছে?